দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমাদের আলোচনার বিষয় আফ্রিকা কবিতাটি। আফ্রিকা আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের পত্রপুট কাব্যগ্রন্থের ১৬ সংখ্যক কবিতা। কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটি ১২ ফেব্রুয়ারি ১৯৩৬ খ্রিস্টাব্দে রচিত। কবিতাটি প্রথমে প্রবাসী পত্রিকায় ১৩৪৩ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়, পরে পত্রপুটের দ্বিতীয় সংস্করণে ১৩৪৫ বঙ্গাব্দে প্রকাশিত হয়। আফ্রিকা নামটির মধ্যেই যেন রহস্য, রোমাঞ্চের এক বিপুল সম্ভার। আফ্রিকা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক গাঢ় অন্ধকারাচ্ছন্ন মহাদেশের কথা, যার পরতে পরতে হাড় হিম করা অনুভূতি। যদিও আজকের আফ্রিকা অনেক পরিবর্তনশীল, তার রূপে লেগেছে রঙের ছটা। হ্যাঁ, এই আফ্রিকা একসময় এশিয়া ইউরোপের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু প্রাকৃতিক নানা বিপর্যয়ে আফ্রিকা পৃথক হয়ে যায় ইউরোপ থেকে। প্লেট টেকটনিক তত্ত্ব, যার ফলে মূল ভূখণ্ড থেকে ছিটকে যায় আফ্রিকা, বিচ্ছিন্ন হয় এশিয়া থেকে। সেই আফ্রিকা তখন থেকে নিজেকে খুব সন্তর্পণে আড়াল করে রেখেছিল বাইরের পৃথিবী থেকে। দুর্গম সে অঞ্চলে তখনও কারো সাহস হয়নি পায়ের চিহ্ন রাখতে। এই আফ্রিকার দেশগুলির মধ্যে অন্যতম অ্যাবিসিনিয়া। আমি ইথিওপিয়ার কথা বলছি। ইথিওপিয়ার ইতিহাস প্রায় ৪ লক্ষ বছর পূর্বের। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালের বিশ্ব অর্থনীতিতে চরম মন্দা ইউরোপের দেশগুলিকে আরো বিপুলভাবে উপনিবেশিকতাবাদের দিকে ঠেলে দেয়। এখানে বলে রাখি, উপনিবেশ শব্দের অর্থ হল দলবদ্ধভাবে বিদেশে স্থাপিত স্থায়ী আবাস, মানে কলোনি। উপনিবেশ হল একটি স্থান বা এলাকা যা অন্য কোনো দেশ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আবার একটি দেশের যখন অনেক উপনিবেশ থাকে, তখন মূল দেশ সাম্রাজ্য হিসেবে পরিচিত হয়। যেমন অধিকাংশ দেশই একসময় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রবীন্দ্রনাথ কলম ধরেছেন বারবার, একবার আফ্রিকার জন্য। যেটা বলছিলাম, সাম্রাজ্যবাদের আগ্রাসন নেমে এসেছিল উপনিবেশগুলির উপর, বাদ যায়নি আফ্রিকাও। আফ্রিকার শ্বেতাঙ্গ বিদেশিরাই আফ্রিকাকে নানা ভাগে ভাগ করে। বিপুল সম্পদের খোঁজ পেয়ে তথাকথিত ইউরোপের সভ্য কিছু দেশের বর্বর দল আঘাত করে আফ্রিকাকে। লুট হয় আফ্রিকার সম্পদ, লজ্জা, সম্ভ্রম, ধুলোয় মিশে যায় মানবতা। ১৯৩৫ খ্রিস্টাব্দ মুসোলিনির নির্দেশে ইথিওপিয়ায় আক্রমণ চালায় ইতালি। রবীন্দ্রনাথ সেই আফ্রিকার রক্তাক্ত ইতিহাসকে কবিতায় রূপ দিয়েছেন। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মতে, আফ্রিকার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে কবির ধারণা ছিল স্পষ্ট, যার প্রতিফলন দেখা যায় এই আফ্রিকা কবিতায়। ইতালির নেতা বেনিটো মুসোলিনির নির্দেশে ১৯৩৫ খ্রিস্টাব্দে ইতালি ইথিওপিয়া আক্রমণ করে। ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসিকে নির্বাসন দেয়া হয়। পরবর্তীকালে যদিও হাইলে সেলাসির সমর্থনে সোভিয়েত পাশে দাঁড়ালে একটা বিশ্ব জনমত গড়ে ওঠে। এই ঘটনাগুলি আফ্রিকা কবিতার পটভূমিকা, আফ্রিকার উপর আঘাত আর রবীন্দ্রনাথের প্রতিবাদ। এবার আমরা একটু
কবিতাটা দেখে নিই। কবিতার প্রথমে কি আছে? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। উদ্ভ্রান্ত বলতে দিশেহারা। এখানে আদিম যুগ তো তাই ছিল। স্রষ্টা যিনি সৃষ্টি করেন ঈশ্বরের দিকেই মূলত ইঙ্গিত করা হয়েছে। আদিম যুগে বিশ্বস্রষ্টা নিজের সৃষ্টিকে সঠিকভাবে তুলে ধরতে না পেরে মাঝে মাঝেই বদল এনেছেন তার মধ্যে। তারপর কি হচ্ছে? তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। এখানে সৃষ্টিকর্তার অধৈর্যের ফলস্বরূপ আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে যায় মূল ভাগ থেকে, সে কথাই বলা হয়েছে। এ কথা আগেই বলেছিলাম, আফ্রিকা একসময় ইউরোপ ও এশিয়ার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু প্রাগৈতিহাসিক সময়ে ভূত্বকের নানান পরিবর্তন ঘটেছে। রুদ্র, ভীষণ বা ভয়ঙ্কর সমুদ্র যেন আফ্রিকাকে আলাদা করে লুকিয়ে রেখেছে, যেখানে তাকে পাহারা দিচ্ছে বনস্পতি, অর্থাৎ বিশাল বিশাল গাছেরা। তারপর সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হ্যাঁ, সভ্যতা সংস্কৃতির স্পর্শ না পাওয়া আফ্রিকা যখন বিচ্ছিন্ন হয়ে গেল মূল ভূভাগ থেকে, তখন থেকেই আফ্রিকা নিজেকে সংগোপনে রেখেছিল। কখনো তার ধূলিধূসর রুক্ষ মরুভূমি, আবার কখনো নিবিড় অরণ্য, বন্যপ্রাণী, সব মিলে আফ্রিকার তখন পথ চলা শুরু। বিচ্ছিন্ন আফ্রিকা সংগ্রহ করছিল দুর্গমের রহস্য। মূল ভূভাগ থেকে বিচ্ছিন্ন আফ্রিকার লড়াই শুরু হয়েছিল। নিজেকে আরো আরো উগ্র করে, আরো আরো ভয়ঙ্কর হয়ে উঠে ভয়কে পরাজিত করতে চেয়েছিল। সেই ভয়ঙ্করতা যা যুদ্ধের বাদ্যের শব্দের মতন। তারপর হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। হায় শব্দটি এখানে অসহায়তার দিকে ইঙ্গিত করে। ছায়াবৃতা মানে ছায়া দ্বারা আবৃতা। আফ্রিকার বৈশিষ্ট্যের কথাই উঠে এসেছে। নিবিড় বনস্পতির অন্তঃপুরে আফ্রিকার তো ছায়াবৃতাই থাকার কথা। পশ্চিমী সভ্যতার তাণ্ডবের আগে পর্যন্ত এই মহাদেশের বেশিরভাগ বিষয়ই ছিল বাইরের পৃথিবীর কাছে অজানা, অচেনা। উপেক্ষিত ছিল আফ্রিকা। তারপর কি হচ্ছে? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। উপনিবেশিকতার হিংস্রতা এখানে তুলে ধরা হয়েছে। ইউরোপের তথাকথিত সভ্য বর্বর সম্প্রদায় আফ্রিকার উপরে তার হিংস্রতার নমুনা এঁকে দেয়। কতটা হিংস্র তারা? না, যতটা হিংস্র নেকড়ের দল তার চেয়েও হিংস্র। সভ্যতার গর্বে, লোভ লালসায় এতই অন্ধ ছিল সেই ইউরোপীয় উপনিবেশিকরা, যা আফ্রিকার ঘন অন্ধকারকেও হার মানায়। কৃতদাস হিসেবে ব্যবহার করা মানুষগুলির সঙ্গে আফ্রিকা বন্দী হয় উপনিবেশিকদের হাতে। তারপর সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। নিজেদের সভ্য বলে জাহির করা বর্বর ইউরোপের উপনিবেশিকদের আফ্রিকার উপরে অমানসিক অত্যাচার
এটা কিন্তু নির্লজ্জ অমানুষতারই সামিল। সীমাহীন ক্ষমতা থেকে জন্ম নেয় সীমাহীন লোভ, যার শিকার আফ্রিকা। ইউরোপের দেশগুলি তাদের ব্যক্তিগত কিংবা রাষ্ট্রীয় স্বার্থ চরিতার্থ করবার জন্য লুট করে আফ্রিকার সম্পদ, প্রাকৃতিক সম্পদকে। পুঁজিবাদের যেটা মূল মন্ত্র, শ্রমকে ব্যবহার করে বেশি মুনাফা। তারপর তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কান্না সে তো ভাষাহীন হয়, যন্ত্রণার প্রকাশ এক থাকে। আফ্রিকার বসবাসকারী মানুষের উপর নির্লজ্জ আক্রমণ, তাদের কান্না হারিয়ে যায় আফ্রিকার গহীন অন্ধকারে। আফ্রিকার ধূলিধূসর রুক্ষ মরুভূমি সিক্ত হয় তাদেরই চোখের জলে, রক্তে। আফ্রিকার বুকে চিহ্ন রেখে যায় শাসকের কাটামারা জুতোর তলা, অর্থাৎ সন্ত্রাসের, আগ্রাসনের একটা ছাপ রেখে যায় আফ্রিকার উপর। তারপর সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। যখন আফ্রিকা সাম্রাজ্যবাদীদের হিংস্র থাবায় ক্রমাগত বিধ্বস্ত হচ্ছিল, আফ্রিকার কান্না যখন ক্রমশ দলা পাকিয়ে উপরে উঠছিল, তখন দেখা গেল আর এক ছবি। সাম্রাজ্যবাদী দেশগুলি সম্পদের বিকাশের লালসায় উগ্র, কিন্তু বিপরীতে কি দেখলাম? আনন্দ উৎসব চলছে, দেবতার কাছে চলছে কল্যাণ প্রার্থনা। একদিকে সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার উপর অত্যাচার করছে সম্পদের বাসনায়, অন্যদিকে তারাই ঈশ্বরের কাছে আরাধনা করছেন নিজেদের কল্যাণ প্রার্থনায়। পুজো অর্চনা, ঈশ্বরের আরাধনা, এই সব কিছু ছিল। সেখানে শিশুরা ছিল শান্তিতে মায়ের কোলে। সুন্দরের আরাধনায় কবির সুর, তাল, ছন্দ না, কোনো অস্বাভাবিকতার লেশমাত্রও ছিল না সেই সাম্রাজ্যবাদী সমাজ ব্যবস্থার মধ্যে। একদিকে ক্ষমতাবান হয়ে দুর্বলের উপর অত্যাচার, অন্যদিকে দেবতার আরাধনা, এ যেন অসভ্যতার আর এক নমুনা। তারপর আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। যখন এই কবিতা আফ্রিকা রচিত হয়, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের চিত্রনাট্য কিন্তু লেখা হচ্ছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলি ক্ষমতা দখলের জন্য নিজেদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। খাবারের খোঁজে গুহা থেকে বেরিয়ে আসা পশুর মতোই সাম্রাজ্যবাদী শক্তি নিজের কদর্য রূপ ক্রমশ দেখাতে থাকে। ক্ষমতার আস্ফালন, সম্পদের চাহিদা এখানে অশুভ ধ্বনি। সাম্রাজ্যবাদী শক্তি আবারও দাপিয়ে বেড়াতে চাইছে নাগাল থেকে বেরিয়ে যাওয়া শিকারের জন্য শিকারী পশুর মতন। অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল হয়তোবা ধ্বংসের কথাই বলতে চেয়েছেন কবি। এমনও হতে পারে যে এই সিস্টেম বা এই শাসনের অবসানের কথা বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ। আফ্রিকার গর্ব ধূলিসাৎ করে, নির্মম অত্যাচার করে আফ্রিকার সম্পদে ভাগ বসিয়েছে শাসক। এতে আফ্রিকার মান তো হারাবারই কথা। আফ্রিকাকে মানহারা মানবীর সঙ্গে তুলনা করা হয়েছে। কবি এই বিশ্ব মানবের দুঃখকে নিজের দুঃখরূপেই গ্রহণ করেছেন। সকল জীবের জন্য কল্যাণ, এটাই তো ভারতবর্ষের মন্ত্র, যা এই দেশকে গোটা পৃথিবীর কাছে নতুন করে ভাবনার ইন্ধন জুগিয়েছে, বাঁচতে শিখিয়েছে। কবি বিশ্বাস করেন আফ্রিকার সঙ্গে যা ঘটেছে তা অনভিপ্রেত। সেই সভ্যরূপী মানুষেরা আফ্রিকার সঙ্গে যে নির্লজ্জ অত্যাচার করেছে, তাদের উচিত ক্ষমা ভিক্ষে চাওয়া
সেই আফ্রিকার কাছেই। এভাবেই আবেগে অনুভবে মিশে যায় আফ্রিকা কবি মন। এই ছিল আফ্রিকা কবিতার বিষয়বস্তু। আফ্রিকা কবিতার ওপরে পরবর্তীকালে কোনো ভিডিও তৈরি করলে তার ব্যাকরণগত দিক এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব।